সচিব পর্যায়ের বৈঠকে ভারতকে স্পষ্ট ও জোরালো বার্তা বাংলাদেশের নতুন কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু। আমার মনে হয় এটা শুরু, কারণ ভারতের মতো একটা হেজিমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির ৩ সংগঠনের ঢাকা টু আখাউড়া লং মার্চ, পথে পথে জনসভা। ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি, ঐক্যমতের সরকার না হলে ভাগ্য বদলাবে না জনগণের। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। সচিব পর্যায়ে বৈঠকে দিল্লিকে স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছে ঢাকা, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে সাম্প্রতিক ঘটনায় ভারতের কাছে যৌক্তিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। এই বৈঠককে দুই দেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে, যদিও ভারত কী ব্যবস্থা নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। নাইম আবির জানাচ্ছেন বাকিটা। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ধর্মীয় উস্কানি, আগরতলায় কূটনৈতিক মিশনে হামলাসহ নানা কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক যখন তলানিতে, তখনই ঢাকায় হয়ে গেল দুদেশের মধ্যকার সচিব পর্যায়ের বৈঠক। প্রায় ২ ঘন্টার বৈঠকে উঠে আসে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। বৈঠকে ভারত থেকে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতেই আগ্রহ দেখানো হয়। বলা হয়, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তারা। আর সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে জানানো হয় উদ্বেগ। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future. ঢাকার পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, সেই বিষয়ে পদক্ষেপ নিতেও বলা হয়। জানিয়ে দেয়া হয়, শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধ, পণ্য আমদানি রপ্তানি নিরবিচ্ছিন্ন করা, বন্যার পূর্বাভাস দেয়া, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও দুদেশের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে জোর দেয় ঢাকা। সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সব মিলিয়ে বৈঠকে ভারতকে যেসব বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে ঢাকা, সেগুলোকে বাংলাদেশের জোরালো অবস্থান বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, ভারতকে কখনো বাংলাদেশের কোনো সরকার এমনভাবে বলেনি। সাধারণত ভারতের সাথে কূটনৈতিক বৈঠকগুলোতে আমরা এগুলোর আগে কখনো বলতে দেখিনি। সেটি হলো যে ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ এটা পছন্দ করি না এবং এটা আমরা মেনেও নিব না। এই যে মেসেজটা, এটার মানে হলো এই যে আমাদের সিদ্ধান্ত আমরা নিব, স্বাধীনভাবেই নিব। এটি আমার মনে হয় একটা শক্ত অবস্থান ভারতের প্রতি আমাদের, এবং আমাদের একটা শক্ত মেসেজ। মনে হচ্ছিল যে বাংলাদেশ এখানে থেমে থাকবে না, তো আমার মনে হয় এটা শুরু, কারণ ভারতের মতো একটা হেজিমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। এরপর হবে এটার অ্যাকচুয়ালাইজেশন, যখন বাস্তবায়ন ঘটবে তখন আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু তার নিজের পায়ে দাঁড়াবে এবং তার শক্তিকে জানান দিবে। এই বৈঠককে দুদেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে, যাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সমতা ও ন্যায্যতার সম্পর্ক। জুলাই আগস্টের ঘটনার পরে বলতে গেলে কূটনীতি থেকে সরে গিয়েছিল। দুই দেশের সম্পর্কের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য সবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা থেকে তারা দুই দেশে মনে করলো কূটনীতির মধ্যে যাওয়া দরকার, এবং তারপর থেকেই আমরা দেখলাম যে পররাষ্ট্র সচিব ভারতের, সেও ভারত বাংলাদেশে আসার জন্য কথা বললে এবং আসলো, মিটিংও হলো। অন্য কথায় দুই দেশ এখন কূটনীতির মধ্যে তারা রাজি হয়ে গেল। গেল ১৫ বছর বাংলাদেশ ভারত সম্পর্ক একতরফা উল্লেখ করে এই বিশ্লেষক বলছেন, সমতা আনতে না পারলে দুদেশের সম্পর্ক টেকসই হবে না। কেন আমরা ট্রানজিটকে বলছি একতরফা হচ্ছে, এই আমি সবসময় বলে এসেছি যে যে কোনো সম্পর্ক যখন একতরফা যদি হয়, বিশেষ করে এই ট্রানজিট কানেক্টিভিটির ব্যাপারে, সেটা কিন্তু টেকসই হয় না। কারণ দুই দেশের জনগণ যদি লাভ না করে, ওটা একসময় না একসময় বাধা আসবেই।
ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক সফল মনে করা হলেও এখন দেখার বিষয় সম্পর্ক উন্নয়নে ভারত কি পদক্ষেপ নেয়। নাঈম আবির, এখন, ঢাকা। আজ ঢাকা টু আখাউড়া লং মার্চ করবে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সকাল 8টায় বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে লং মার্চ, যেটি ইত্তেফাক মোড়, চিটাগং রোড, কাঁচপুর মোড়, ভুলতা গাউসিয়া ও নরসিংদীর মাধবদী হয়ে আখাউড়া গিয়ে শেষ হবে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগে এই প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে তারা। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা শেষে স্মারকলিপি দেয় বিএনপি। কেন্দ্রীয় লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে আখাউড়া অভিমুখে যাত্রা শুরু করছে বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে চট্টগ্রাম সিটি গেট এলাকা থেকে রওনা দেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, চট্টগ্রামে এই কর্মসূচি কখন শুরু হচ্ছে? বিএনপির কোনো লং মার্চে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন কিনা জানাবেন। রাত্রি মূলত চট্টগ্রাম থেকে আখাউড়ার যে দূরত্ব সেটি প্রায় 208 কিলোমিটারের মতো। ঢাকায় সকাল 8টার দিকে কর্মসূচি শুরু হলেও চট্টগ্রাম থেকে কিন্তু তারও প্রায় 1 ঘন্টা আগে সকাল 7টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আমরা এখন যেখানে আছি চট্টগ্রাম সিটি গেট এলাকা, এখানে মূলত যুবদলের যারা নেতাকর্মী রয়েছেন চট্টগ্রামের, তারা এই জায়গা থেকে তাদের কর্মসূচি শুরু করছেন এবং অন্য যে 2টি অঙ্গ সংগঠন রয়েছে তারাও তাদের নির্দিষ্ট জায়গা থেকে আজকের এই কর্মসূচিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যোগ দিচ্ছেন। মূলত এখান থেকে যে 208 কিলোমিটারের সড়ক, সেটি তারা বিভিন্ন যানবাহন যোগে আমরা দেখতে পাচ্ছি এখানে জড়ো হচ্ছেন এবং যানবাহন যোগে মূলত তারা পৌঁছানোর চেষ্টা করবেন। মূলত তারা যেটি বলছিলেন যে ভারতের আগরতলায় যে সহকারী হাই কমিশনে হামলা, সেখানে বাংলাদেশের পতাকাকে যে অবমাননা করা হয়েছে এবং সাম্প্রদায়িক যে উস্কানি দেওয়া হচ্ছে ভারত থেকে অব্যাহতভাবে, এবং তারা বলছিলেন যে ভারতের বিভিন্ন গণমাধ্যম গুলো অব্যাহত অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে 5ই আগস্টের পর থেকে। এসবের প্রতিবাদেই মূলত তারা আজকের এই কর্মসূচিটি পালন করছেন এবং তারা যেটি বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, অর্থাৎ যে সম্পর্কটি আসলে প্রতিবেশীর সম্পর্ক হওয়ার কথা, যে সম্পর্কটি সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে হওয়ার কথা, তারা সেই সম্পর্ক আশা করছেন এবং বলছেন যে অব্যাহত যে সাম্প্রদায়িক উস্কানি সেটি আসলে দুদেশের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বা যে ভারসাম্যপূর্ণ সম্পর্কটি রয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানকার বিভিন্ন গণমাধ্যম যেভাবে অপপ্রচার চালাচ্ছে কিংবা কোনো রাজনৈতিক নেতা যেভাবে বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দিচ্ছে, তাতে আসলে সেই সম্পর্ক নষ্ট হতে পারে এবং দুদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা, সেই দাঙ্গাও শুরু হয়ে যেতে পারে। সেটির অংশ হিসেবে তারা আসলে সচেতন করতে মানুষকে এবং একই সাথে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি বা ষড়যন্ত্র করার বাংলাদেশের বিরুদ্ধে চেষ্টা চলছে সে বিষয়ে মানুষকে সচেতন করতে মূলত তারা আজকের এই কর্মসূচি দিয়েছেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে। চট্টগ্রাম থেকে আমরা এরই মধ্যে দেখছি যে এখানে কয়েকশো নেতাকর্মী জড়ো হয়েছেন এবং আরও নেতাকর্মীরা আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা চট্টগ্রাম থেকে ভারতের আগরতলার উদ্দেশ্যে তারা এই লং মার্চ কর্মসূচি শুরু করবেন রাত্রি। চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে লং মার্চে যোগ দিচ্ছেন, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। পদ্মা সেতু চালুর পর বরিশাল থেকে রাজধানী যাতায়াতকারী বাসের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। তবে সে তুলনায় বাড়েনি নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিধি, হয়নি সংস্কার। এতে টার্মিনালের বাস পার্কিংয়ে নানা সমস্যায় পড়ছেন চালকরা। অন্যদিকে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যাত্রী ওঠানামায় ভোগান্তির মাত্রাও বেড়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে আধুনিক বাস টার্মিনালের দাবি যাত্রীদের। আর ট্রাফিক বিভাগ বলছে জনবল বাড়িয়ে যানজট নিরসনে কাজ চলছে। মাহমুদ নবীর তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। দীর্ঘদিন সংস্কার না হয় বেহাল বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, খানাখন্দে হাঁটাও দায়, খসে খসে পড়ছে ছাদের পলেস্তারা। 3 একর জায়গার উপর প্রায় 38 বছর আগে নির্মাণ করা হয় এই বাস টার্মিনালটি। তখন থেকেই চলছে একই রকমভাবে, হয়নি বড় ধরনের কোনো সংস্কার। বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, তদারকি না থাকে এবং প্রয়োজনীয় সংস্কার না করার কারণে দিন দিন
ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে এই বাস টার্মিনালটি। এছাড়া পুরো স্ট্যান্ড জুড়ে বড় বড় খানাখন্দ থাকার কারণে বাস পার্কিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। টার্মিনালে গাড়ি ধরে মনে করেন 200, সেইখানে গাড়ি ধরাইছে কথার কথা 1000। টার্মিনালে অনেক জায়গায় ভাঙা আছে, অনেক জায়গায় গর্ত আছে আর কি, এর জন্য টার্মিনালের ভিতরে সুন্দর মতন গাড়ি পৌঁছানো মানে পাস করতে পারে না। আগে যখন আমরা ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করতাম তখন আমাদের গাড়ির সংখ্যা শিল্পসম্মত চলতো ঢাকায়, কিন্তু এখন পদ্মা ব্রিজ হওয়ার পরে গাড়ি 3 গুণ বাড়ছে বরিশালে। টার্মিনাল আন্দাজে গাড়ি হয়ে গেছে 3 ডাবল, এতক্ষণ গাড়ি দাঁড়ানো। টার্মিনাল হলে ছোট্ট, বড় টার্মিনালের দরকার। পদ্মা সেতুর উদ্বোধনের পর বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্যবাদে আগের চেয়ে প্রতিদিন শতাধিক বাস যাতায়াত করে, কিন্তু সে তুলনায় বাড়েনি বাস টার্মিনালের পরিধি। নিয়ম বহির্ভূতভাবে মূল সড়কে যাত্রী ওঠানামা করানো হচ্ছে, এতে দুর্ভোগ যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এছাড়া বেশিরভাগ সময় সড়কের উপরেই রাখা হচ্ছে যানবাহন। দ্রুতই টার্মিনালটির আধুনিকায়ন দরকার বলে মনে করেন যাত্রীরা। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাস এক্সপ্রেসের জন্য আমি মনে করি পর্যাপ্ত জায়গা নাই, এগুলো দরকার। যানজট লেগে থাকে শহরে, লোকাল চলতে পারে না, তারপরে আমাদের যাইতে কষ্ট হয়, তারপর অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। বাস স্ট্যান্ড যদি এখানে জায়গা না হয় তাহলে যেখানে করা যায় সেখানে আরো সাইডে নিয়ে যাক। এগুলো আছে, এগুলো একটা সিস্টেমের ভিতরে থাকতো, বাইরে লোকাল ঢুকতে পারতো না, তখন মানুষের যাতায়াতের সুবিধা হইতো। আর বাসের সংখ্যা বাড়ার কারণে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বাস আসার কারণে এক ধরনের যানজট প্রায় সময়ই দেখা যায় এবং জনদুর্ভোগ তৈরি হয়। নতুল্লাবাদ বাস টার্মিনালটা সরিয়ে যে কেন্দ্রীয় বাস টার্মিনাল তৈরি করা আছে কাশীপুরে, সেখানে যদি এটি স্থানান্তরিত করা হয় তাহলে জনদুর্ভোগ কমবে, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। নগর কর্তৃপক্ষ বলছে বাস টার্মিনালের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। সাময়িকভাবে সমস্যা নিরসনে ট্রাক টার্মিনালে বাস রাখার বিষয়ে আলোচনা করা হবে। পদ্মা সেতু চালুর আগে বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভ্যন্তরীণ রুটের বাস ছিল মাত্র 80 থেকে 90টি, বর্তমানে সেই সংখ্যা প্রায় 200টি। এছাড়া দূরপাল্লার রুটে বাসের চলাচল বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। টার্মিনালটির আধুনিকায়ন করা হলে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সামর্থ্য সেবিকা অর্থাৎ আমার কোনো বরাদ্দ, স্পেশাল কোনো বরাদ্দ আসলে আমরা ওইটা কাজটা ধরতে পারবো। ওই জায়গাটা এখন হয়তো ডুবার মতো আছে, মাটি ভরাট করতে হবে, তারপরে ভবন করতে হবে। কাউন্টারগুলো হচ্ছে বাসের জন্যই রেডি করা আছে, তবে আমাদের মূলত এটা ট্রাক টার্মিনাল। ওখানে যদি বাসগুলো কিছু হলেও ট্রান্সফার করা যায় তাহলে আমাদের মানে অন্তত নতুল্লাবাদ জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। অমিত হাসান, এখন, বরিশাল। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, কোথাও কোথাও ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে জবুথবু অবস্থা। শীতের সকালের আরও খবর জানাতে পঞ্চগড় ও মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান ও মুজাহিদ আল মুন্না। শুরুতেই পঞ্চগড়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। লুৎফর, তাপমাত্রা কমায় নিম্ন আয়ের মানুষেরা কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে জানাবেন। রাত্রি পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কেননা উত্তরে হিমালয়ে কাছে হয়, কিন্তু বরাবরই এই জেলায় শীত একটু আগে আসে এবং শীতের তীব্রতা কিন্তু বেশি থাকে। আমরা দেখেছি যে শীত এলে বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক জেলায়। এবারও কিন্তু আমরা সেরকম চিত্র দেখেছি, যদিও হেমন্তের শুরুতে যে শীতের যে ধরন ছিল সেটি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা হেমন্তের শুরুতে আমরা দেখেছি যে দিনে রোদ থাকলেও রাত থেকে কিন্তু শীতের যে সেটি শুরু হয়েছিল। তবে গত 4-5 দিন ধরে আমরা দেখছি যে দিনের বেশিরভাগ সময় কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে প্রান্তিক জনপদ এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু থেমে থেমে বয়ে চলছে। গতকাল কিন্তু এই জেলায় কিন্তু সূর্যের মুখ দেখেনি এই জেলার বাসিন্দারা। আমরা দেখেছি যে তেঁতুলিয়া যে আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে তার কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে কিন্তু তাপমাত্রা আজকে কিছুটা কমেছে এবং চারপাশে কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা আচ্ছন্ন রয়েছে এবং আমরা দেখেছি যে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আর এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি পঞ্চগড়ে বিশেষ করে পাথর বালি শ্রমিক যারা রয়েছেন
যারা নদীর বরফ গলা জল থেকে বালি এবং পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে থাকেন, এইরকম 20 থেকে 30,000 শ্রমিক কিন্তু খুব কষ্টে দিন পার করছেন। তারা এই বরফ গলা জলে নেমে তারা কিন্তু বালি এবং পাথর উত্তোলন করতে পারছে না। যদিও কেউ কেউ জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন, তবে বেশিরভাগ মানুষই কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছেন। আমরা দেখেছি যে বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক সহ এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু তারা বের হতে বাধ্য হয়েছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি, পঞ্চগড়ের এই নিম্ন আয়ের যারা অসহায় মানুষ রয়েছেন তারা কিন্তু খুব কষ্টে রাত পার করছেন প্রয়োজন সংখ্যক শীত বস্ত্রের অভাবে। অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আজ এখন পর্যন্ত কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে চারপাশ, এবং আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কিন্তু আরো কমে আসতে পারে। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। এবার যেতে চাই মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, এতক্ষণ তো আমরা শুনছিলাম পঞ্চগড়ের পরিস্থিতি। আজ সারাদিনে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মেলেনি পঞ্চগড়ে। তো মেহেরপুরের অবস্থা আসলে কি? মেহেরপুরে তাপমাত্রা কেমন আজ দেখতে পাচ্ছেন? আর কোনো দুর্ভোগের কি কোনো খবর রয়েছে কিনা? রাত্রি আপনাকে জানিয়ে রাখি, প্রচন্ড শীত কিন্তু অনুভূত হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিন ধরেই কিন্তু মেহেরপুরে তাপমাত্রা যেমন নিম্নমুখী হচ্ছে, অন্যদিকে দিনের বেলায় কিন্তু সূর্যের মুখও দেখা যাচ্ছে দুপুর গড়ানোর পরে। আমি যদি আজকের কথা বলি, আজকে যদিও মেহেরপুরে আবহাওয়া অফিস নয়, চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিস আজকে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 14 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে চাইতেও কিন্তু 1 ডিগ্রি কম। তাতে এতে করে এই যে শীত পড়ছে বা তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে, এতে সব চাইতে বেশি বিপাকে পড়েছে যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী এবং রিক্সা চালক, ভ্যান চালক এরা। আমি কয়েকজন শ্রমজীবীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন, আপনি দেখছেন আমার পিছনে কিন্তু অনেক শ্রমিক হোটেল বাজার মোড়ে কিন্তু ভোর থেকে শুরু করেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তারা জড়ো হয়। কিন্তু এই শীতের কারণে গত কয়েকদিন থেকে যেমন শ্রমিকের সংখ্যা কমেছে, অন্যদিকে মালিকের সংখ্যাও কিন্তু কমে গেছে। অনেকেই এই শীতের কারণে ভোরবেলায় উঠতে পারছে না, যার ফলে তাদের কাজগুলা কিন্তু তারা ঠিক মতো পাচ্ছে না। আমি সকালে কথা হচ্ছিল একজন ঝাড়ুদারের সাথে, তিনি সকালবেলাতে উঠেই প্রতিদিন মেহেরপুর শহর পরিষ্কার করে। তিনি আমাকে জানালেন যে প্রচন্ড শীতের কারণে তিনিও কিন্তু ঠিক মতো কাজ করতে পারছেন না। বিশেষ করে ভোরের দিকে ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়া কিন্তু জনজীবন অতিষ্ঠ করে তুলছে, যার ফলে তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না। তবে শ্রমিকরা আমাকে জানিয়েছেন, যেহেতু তারা কাজ করতে পারছে না, আবার বাজারও ঊর্ধ্বমুখী, সব মিলিয়ে তারা কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছে। এছাড়া আমি যদি আপনাকে বলি, অন্যান্য পেশা যারা আছে, বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এরাও কিন্তু অনেক কষ্টের মধ্যে রয়েছে, কারণ অতিরিক্ত শীতের কারণে তারা ঠিক মতো কাজ করতে পারছে না। আবার অতিরিক্ত শীতের কারণে কিন্তু রাস্তাঘাটে অন্যান্য সময়ের চাইতে, স্বাভাবিক সময়ের চাইতে কিন্তু লোকজনের উপস্থিতিও কম, যার ফলে তাদের ভাড়াও কিন্তু অনেক কমে যাচ্ছে রাত্রি, যার ফলে সবাই কিন্তু বেশ কষ্টের মধ্যে রয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছেন তাপমাত্রা আরো কমবে রাত্রি। এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীত পরিস্থিতি সর্বশেষ খবর। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। শীতের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ঢাকার বাইরে থেকে সহকর্মীরা। এখন সকালে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। নওগাঁ সদরের হাসাইগাড়ি বিলে বছরের অর্ধেকের বেশি সময় থাকে পানি। বিল ঘিরে গড়ে উঠেছে জীবন জীবিকা। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন ভ্রমণ পিয়াসীরা। আবার শুষ্ক মৌসুমে চলে ইরি, বোরো সহ রবি শস্যের চাষ। সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে পর্যটন এলাকা হিসেবে পরিচিত পাবে হাসাইখালী বিল, মত সংশ্লিষ্টদের। আব্বাস আলীর প্রতিবেদন। পানির ঢেউয়ের শব্দ আর সূর্যাস্তের সময় আকাশের লালাভা পানিতে পড়তেই রক্তিম হয়ে ওঠে চারপাশ। নয়নাভিরাম এই দৃশ্যের দেখা মেলে হাসাইগাড়ি বিলে। নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ও শিকারপুর ইউনিয়ন নিয়ে গড়ে উঠেছে এই বিল। বিলের মাছ দিয়ে গেছে আঁকাবাঁকা সড়ক। লাল শাপলা নজর কাড়ে দর্শনার্থীদের। স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার খ্যাত এই বিল ঘিরেই গড়ে উঠেছে কয়েকশো মানুষের কর্মসংস্থান।
প্রতি বছর 6 মাস এই বিল পানিতে থাকে টইটুম্বুর। এই বিলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন শত শত দর্শনার্থী। ছুটির দিনে এই সংখ্যা ছাড়ায় কয়েক হাজারে। জনপ্রিয়তার কারণে বিলটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। রাস্তাটা একদম চিকন হয়ে গেছে, যে কারণে যাওয়া আসার সময় প্রচন্ড ভিড় হয়, সেহেতু রাস্তা চওড়ার ক্ষেত্রে ভালো হবে। কক্সবাজারের যে এই ফিলটা নেওয়ার জন্য আসলে আমরা হাসাইগাড়ি বারবার ছুটে আসি। যদি পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা যায় তাহলে আমাদের এই এলাকার শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বিলের পাশেই গড়ে উঠেছে ছোট ছোট খাবারের দোকান। পানিতে ঘুরে বেড়াতে রয়েছে 200 নৌকা। এই বিলকে কেন্দ্র করে নৌকার মাঝি ও ক্ষুদ্র দোকানে মিলে অন্তত 250 জনের কর্মসংস্থান গড়ে উঠেছে। আমরা এখানে চটপটি ফুচকা বেচা কিনা করি, অনেক ভালো হয়। ঘন্টা চুক্তি 250-300 টাকা আমরা ঘুরাই। জীবন রক্ষা করি 6 মাস, তারপরে অন্য কাজে আমরা যুক্ত হই। প্রতিটা নৌকায় এবারে প্রতিদিন না হলো 500-700 টাকা খরচ বাদে তারা কামাই করছে। 4 মাস আমরা বসার টাইমে এখানে দোকান করি, খুব ভালো বেচা কিনা হয়। প্রতিদিন 4000, 5000, 6000 এরকম বেচা কিনা হয়। এদিকে বিলের পাড়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে 20 গ্রামের 2500 মৎস্যজীবী। বিলের পানি কমে গেলে চাষাবাদ হয় ইরি বোরো ধান। এছাড়া উঁচু জমিতে চাষ হয় সরিষা ও আলুসহ বিভিন্ন রবি শস্য। বিল থেকে বছরে প্রায় 80 কোটি টাকার ফসল উৎপাদন করা হয়। চান্দা, খলসা, মাছ এগুলা বিভিন্ন ধরনের মাছ মারি বাবা। আমি সারা জীবন মাছটা মারে হোক সংসারটা চলছে। ধানটা 28, 30, 32 হাইব্রিড যদি লাগানো হয় 35ও হয় মন। উপজেলা প্রশাসন বলছে এটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ চলছে, আর কৃষিকে সমৃদ্ধ করতে উন্নত জাতের বীজ সরবরাহ সহ সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। জায়গাটি দর্শকদের জন্য আনন্দদায়ক হওয়ার ক্ষেত্রে যে কাজগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেটি সম্পন্ন করার ইচ্ছা পোষণ করতেছি। কিছু পরিমাণে সরিষা এবং আলু সেই সঙ্গে আরও কিছু রবি শস্য এখানে নতুন করে করানো যায় কিনা আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আশা করতেছি এইটা মৎস্য এবং কৃষি দুই সেক্টরের জন্য এই হাসাইগাড়ি বিল নওগাঁ সদরের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রায় 3200 হেক্টর আয়তনের এই বিলকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হলে কর্মসংস্থানের পাশাপাশি দূর হবে বেকারত্ব। এমন উদ্যোগ নিতে সকলকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। নওগাঁ এখন। চলতি মৌসুমে সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে হাসি খুশিভাবে হাওরের সোনালী ধান কেটে একদিকে যেমন ঘরে তুলছেন কৃষকরা, অন্যদিকে সেই ধান মাঠে রেখেই ফরিয়াদের কাছে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এতে ধানের ভালো ফলন হওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকরা আবারও পুনরায় ঘুরে দাঁড়াচ্ছেন। সুনামগঞ্জ থেকে সহকর্মী লিপসান আহমেদের পাঠানো তথ্যে বিস্তারিত। সুনামগঞ্জের ধরাবাজারের প্রান্তিক চাষি আবু সাইহাম প্রায় 3 লাখ টাকা খরচ করে 50 বিঘা জমিতে চাষ করেছিলেন আমন ধান। আবহাওয়া অনুকূলে থাকায় হাওর অঞ্চলে এবার ফলন হয়েছে ভালো। এতে তার চোখে মুখে স্বস্তির ছাপ। সাইহাম জানান চলতি মৌসুমে প্রায় 800 মণ ধান পেয়েছেন তিনি। মাঠেই ফসল বিক্রি করে তার আয় হয়েছে প্রায় 8 লাখ টাকা। ধানের দর বর্তমানে যে মোটা ধান যেটা এটা 1100, 1150, আর 49 ধান জাতীয় যে ধানগুলা এগুলো 1300 থেকে 1350। এবার সুনামগঞ্জে 3 দফা বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়। এ কারণে হাওরে হতাশাগ্রস্ত ছিলেন কৃষকরা। এ অবস্থায় চলতি বছর জেলায় সদর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক সহ 8টি উপজেলায় 25 প্রজাতির ধান চাষাবাদ করেন চাষিরা। প্রতি বিঘা জমিতে 14 থেকে 18 মণ ধান উৎপাদন হয়েছে। ফলন ভালো হওয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে দাবি কৃষকদের। ধানের দর যদি ভালো থাকে তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি বা ঋণগ্রস্ত হয়েছি এগুলোর থেকে আমরা মুক্তি পাবো। ধান অন্যান্য বছর থেকে এবছর খুবই ভালো হয়েছে। ফলনটি খুব ভালো হয়েছে, আল্লাহ রকম আমরা ফলনটি আমরা সফল হয়েছি। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে 65 ভাগ ধান কাটা শেষ হয়েছে। চলতি মৌসুমে জেলায় 83,496 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 116 হেক্টর বেশি। এ থেকে 3,21,000 টন ধান উৎপাদিত হবে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 500 থেকে 1000 মেট্রিক টন চাল বেশি হওয়ার সম্ভাবনা আছে, এবং যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। এবং এই বছর আবহাওয়া অনুকূলে থাকা এবং মাঝে মাঝে বৃষ্টি হয় এবং 2-3 বারের বন্যায় এখানে পলি পড়াতে আমাদের সারও মোটামুটি কম লেগেছে এবং ফলন বাম্পার ফলন হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর 3 দফা বন্যায় জেলার কৃষি খাতে প্রায় 45 কোটি টাকার ক্ষতি হয়েছিল। এখন সুনামগঞ্জ। শীতকালীন সবজির চারা উৎপাদন করে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসছে যশোরের আব্দুল্লাপুরের কয়েকশো কৃষক পরিবারে। বিশেষ ব্যবস্থাপনায় উন্নত মানের সবজির চারা উৎপাদন হচ্ছে প্রায় 30 কোটি, যার বাজার মূল্য 25 কোটি টাকারও বেশি। রিপন হোসেনের তথ্য ও এনামুল হকের ছবিতে বিস্তারিত। যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দুই পাশে তাকালেই দেখা মিলবে শত শত পলিথিনে ঢাকা সবজির বীজতলা। প্রতিবছর আষাঢ় মাস থেকে বিশেষ ব্যবস্থায় বীজতলা প্রস্তুত করে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ সহ বিভিন্ন সবজির বীজ বপন করেন এই গ্রামের কয়েকশো কৃষক। নিবিড় পরিচর্যায় 1 মাস পরে চারা হলে তা বিক্রি করা হয় কৃষকদের কাছে। বর্তমানে বাজারে প্রতি হাজার ফুলকপির চারা 800 থেকে 1500 টাকা এবং বাঁধাকপির চারা 500 থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য চারা প্রতি পিস 1 টাকা থেকে 5 টাকা দরে বিক্রি করছেন কৃষকরা। বলছেন এবছর বৃষ্টি হওয়ার কারণে এক দফায় নষ্ট হয়েছে সবজির চারা, পরে আবারও চারা উৎপাদন করেন তারা। তুলনামূলক খুব চাহিদা আর কি, এর আগে এত চাহিদা ছিল না, বৃষ্টি হওয়ার পরেতে চাহিদাটা খুব মানে আর কি বেশি হয়েছে। বর্তমান এখন যে রেট আছে পাতাকপি 1500-1400 টাকা হাজার, আর ফুলকপি 1800 টাকা 1900 টাকা হাজার। বৃষ্টির কারণে আমাদের বহুত মারি গেছে, আমাদের প্রায় লাখখানিক টাকা মারি গেছে। আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম 52 শতক জমিতে বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন জাতের চারা উৎপাদন করেছেন। গেল 6 মাসে চারা উৎপাদনে খরচ হয়েছে 10 লাখ টাকা, যা বিক্রি হবে 14 লাখ টাকায়। সব রকমের চারা উৎপাদন এই জায়গায় আর কি করা হয়। চাহিদা বেশি থেকে অন্য যারা আপনার শেডে চারা করে, ওই যে টপে চারা করে, এদের থেকে আমাদের একটু খরচ কম। এসব চারা স্থানীয় চাহিদা পূরণের পর বিক্রি হচ্ছে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার কৃষকদের কাছে। অনলাইনের মাধ্যমেও চারার অর্ডার নেওয়া হয়, যেমন মনে করেন বিকাশে টাকা দিলে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই চারাগুলো পৌঁছে দিই। এখানে চারা সব দিক থেকে ভালো মনে করি, এনাদের চারার বীজগুলো ভালো এবং এনাদের চারা আমরা কম দামও পাই। এখন মনে করেন এই চারা খুব টান হয়ে গেছে, এই জন্যই দামও বেশি আর আপনার আছে চাহিদাও খুব বেশি। চারার মান ভালো, তারপর আমাদের বাড়ির কাছে একবেলা কাজ করে এখানে চলে আসলাম, চারা এখন বাইরে নিয়ে যে লাগাবো বিকেলবেলায়। মানসম্মত কপির চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তি ও কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বাজার ব্যবস্থা সহ নানান পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। সার্বক্ষণিক এই ধরনের চারা উৎপাদনে কারিগরি সহযোগিতা এবং আমাদের সরকারি যে সমস্ত সহযোগিতা আছে সেগুলো দিয়ে আমরা সবসময় কৃষকের পাশে থাকি এবং এটা আমরা অব্যাহত রাখবো। যশোরে 40 বিঘা জমিতে বিভিন্ন বীজ রোপণ করা হয়েছে। এর থেকে 30 কোটি চারা উৎপাদন হবে, যার বাজার মূল্য 25 কোটি টাকা। এখন যশোর। এখন সকালের সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন সকাল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পালিয়ে গেছেন আসাদ, রেখে গেছেন বিধ্বস্ত অর্থনীতি। 14 বছরের গৃহযুদ্ধে দেশের অর্থনীতি কমেছে 85%। মধ্যপ্রাচ্যের দেশটিকে টেনে তোলার মতো একমাত্র শক্তি জ্বালানি খাত। তবে দেশটির তেল ক্ষেত্রগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের শঙ্কা, বিদ্রোহীদের ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে সিরিয়ানদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। নাফি আরমান মননের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিদ্রোহীদের অবিস্মরণীয় উত্থানের মুখে সিরিয়ার 53 বছরের আসাদ সাম্রাজ্যের পতন ঘটল মাত্র 12 দিনে। দামেস্ক থেকে পালিয়ে মস্কোয় আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে কুখ্যাত এই স্বৈরশাসক দেশকে রেখে গেছেন বিধ্বস্ত অর্থনীতির মাঝে। মাত্র এক যুগ আগে $67 বিলিয়ন অর্থনীতি ছিল সিরিয়ার। 2011 সালের গৃহযুদ্ধে তছনছ হয়ে যায় সবকিছু। 14 বছর পর মধ্যপ্রাচ্যের দেশটির অর্থনীতির আকার 85% কমে দাঁড়িয়েছে মাত্র $9 বিলিয়ন। এতে দীর্ঘ গৃহযুদ্ধে ডলারের বিপরীতে দেশটির মুদ্রা সিরিয়ান পাউন্ডের দরপতন হয়েছে 270 গুণ। মূল্যস্ফীতি পৌঁছেছে 122%। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে দেশটির প্রতি 4 জনের একজন লড়াই করছেন চরম দারিদ্র্যের বিরুদ্ধে।
2023 সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের পর এই সংকট আরও বেড়েছে। অর্থনৈতিক সংকটের আরেকটি কারণ জনসংখ্যা কমে যাওয়া। গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন 6 লাখের বেশি সিরিয়ান, দেশ ছেড়েছেন 50 লাখের বেশি জনগণ। অন্যদিকে আরও 70 লাখের বেশি আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। সিরিয়ার অর্থনীতির দুটি মূল চালিকা শক্তি জ্বালানি তেল ও কৃষিখাত। দেশটির 40% জ্বালানি তেল ক্ষেত্র যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। অন্যদিকে বীজ, সার, তেল ও যন্ত্রাংশ সংকটে কৃষিপণ্য রপ্তানি কমেছে 89%। তাই বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ সিরিয়ার অর্থনীতি আলোর মুখ দেখবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে বিদ্রোহীদের জাতীয় সরকার গঠনে ঐকমত্যের ওপর। The fate of those mines is now a huge question in the political transition, as is the fate of the country's oil resources, which are located in the northeastern part of the country under control of Kurdish-led forces. Syria's ability to generate revenue for the state and its people really depends on those in power being able to share what remains of the country's wealth. সিরিয়ার পর্যবেক্ষক কয়েকটি সংস্থা জানিয়েছে, ভঙ্গুর অর্থনীতির দেশটিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজন হবে 10 বছর, আর দেশকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করতে পেরিয়ে যাবে 2044 সাল। যদিও স্থিতিশীল দেশ তৈরিতে বিদ্রোহীদের সহাবস্থানের পাশাপাশি প্রয়োজন বিশ্ব মোড়ল ও আন্তর্জাতিক দাতা সংস্থাদের সমর্থন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। তাইওয়ান নিয়ে এবার মুখোমুখি চীন ও যুক্তরাষ্ট্র। তাইওয়ানের জলসীমায় 90টি জাহাজ মোতায়েন নিয়ে উদ্বেগ জানিয়েছে তাইপে। এ নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের বাসিন্দাদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে চীনের দাবি তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তাদের। যুক্তরাষ্ট্র বলছে তাইওয়ান প্রণালীতে চীনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পূর্ব চীন সাগর, তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের জলসীমায় চীনের নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রায় 90টি জাহাজ অবস্থান করছে। মূলত তাইওয়ান ও ফিলিপিন্সের সংযোগকারী ফার্স্ট আইল্যান্ড চেইন ঘিরে এসব নৌবহর মোতায়েন করা হয়, যা 2022 সালের চীনের সামরিক মহড়ার তুলনায় আরও বড়। ওই বছর তৎকালীন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় বড় মহড়া চালিয়েছিল বেইজিং। চীনের এমন কর্মকাণ্ডকে উদ্বেগজনক বলছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, চীন শুধু তাইওয়ান নয়, এই অঞ্চলের অন্য দেশকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। এই প্রণালীতে নিজের আধিপত্য বিস্তার করতে চায় চীন। 几个战区的海军的兵力呢，已经在那边形成了一个具规模的拒止外军的兵力。那拒止外军的意思呢，就是说回过头来，在这个 চীনা জাহাজের উপস্থিতি জনমনে কিছুটা আতঙ্ক তৈরি করেছে। অনেক বাসিন্দার ধারণা এটি চীনের নিয়মিত সামরিক মহড়ার অংশ। যুদ্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই।有些人会质疑很多台湾人表现得好像太安心，但是我觉得如果我觉得说这个其实比较关心是说我们的下一代可能有必要去当这个。যদিও চীন বলছে তাইওয়ান অঞ্চলের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা টিকিয়ে রাখবে তারা। অন্য দেশ যেন এই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। 首先我要告诉你的是，台湾没有什么国防部，台湾是中国领土不可分割的一部分，台湾问题是中国内政，中方将坚定维护。 এদিকে চীনকে কড়া হুঁশিয়ারি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে শক্তিশালী করতে এবং তাদের সক্ষমতা অর্জনে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। Mr. Xi will decide to do one thing or another. I would just say, from my vantage point, at this point in time, I don't think an attack is either imminent or unavoidable. তাইওয়ান নিজেদের সার্বভৌম দেশ হিসেবে দাবি করলেও ভূখণ্ডটিকে নিজেদের অংশ মনে করে চীন। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগের বিষয়টিও এখন পর্যন্ত উড়িয়ে দেয়নি বেইজিং। তানভীর জনি, এখন বিশ্ব। ইউরোপ থেকে এশিয়া ও আফ্রিকা, বিশ্বজুড়ে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, সান্টা ক্লজ, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সেজেছে বর্ণিল রূপে। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, সুখ, শান্তি, এমনটাই প্রত্যাশা সকলের। বিস্তারিত উজ্জ্বল হাফিজের প্রতিবেদনে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া গেল কয়েক দশকের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কারে নানা সমস্যায় জর্জরিত হলেও দেশটিতেও লেগেছে ক্রিসমাসের ছোঁয়া।
আলোকসজ্জায় সজ্জিত হয়েছে দেশটির প্রধান বাণিজ্যিক শহর লাগোস। রাস্তার মাঝখানে ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিক গির্জা, যেখানে বসে আছে সান্তা। উজ্জ্বল এই আলোর খেলা দেখতে প্রতিদিনই শহরটিতে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। পুরনো দুঃখ কষ্ট ভুলে বড়দিন ও নতুন বছরে আসবে সুখ ও সমৃদ্ধি, এমন প্রত্যাশা সকলের। Many people always have joy that the Christmas is at hand. Then they will enjoy it as the little they have. We are since long we are enjoying these lights. We are excited. Every year is coming especially. বড়দিনের আঁচ লেগেছে আফ্রিকার আরেক দেশ কেনিয়াতেও। বর্ণিল আলোয় সেজেছে রাজধানী নাইরোবি। শহরের পাশাপাশি রাজধানীর শপিং মলগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়। বেড়েছে বেচাকেনা, কেনাকাটার উৎসবের আমেজে মেতেছেন বাসিন্দারা। Definitely giving Christmas, you know. It's a time for cheer, it's a time for joy, it's a time for spreading love. So the decor for me, like the Christmas lights, the Christmas tree, and getting to spend time with family. It's a happy season and it's a happy place to be right now. And yeah, I'm just looking forward to enjoying every moment till the year ends. আফ্রিকার পাশাপাশি বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজেছে চীনের অন্তর্গত বিশেষায়িত অঞ্চল তাইওয়ান। তাইপের আকাশচুম্বী ভবনের আদলে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, চলছে এলইডি লাইটিং শো, লন্ডনের আদলে বানানো হয়েছে ক্লক টাওয়ার। বড়দিন উপলক্ষে শহরের কেন্দ্রস্থলে বানানো হয়েছে থিম পার্ক, শিশুদের জন্য ছিল বিভিন্ন রাইড শেয়ারিং এর ব্যবস্থাও। বড়দিন উপলক্ষে তাইপেতে চলছে 48 দিনের মেলা। শিশু কিশোরদের পাশাপাশি উৎসবে মেতেছেন তরুণ তরুণীরাও। পরিবার পরিজন সহ প্রিয়জনকে নিয়ে সময় কাটাচ্ছেন অনেকেই। প্রিয় মুহূর্ত মুঠোফোনেও ফ্রেমবন্দি করছেন কেউ কেউ। ক্রিসমাসে ঝলমলে আলোয় সেজেছে চীনের সাংহাই শহর। সাংহাইয়ের 3টি মার্কেট সাজানো হয়েছে বর্ণিল আলোকছটায়। ফুডকার্টের পাশাপাশি সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ সহ নানা আকৃতি। ক্রিসমাসের লম্বা ছুটিতে উৎসবে মেতেছেন সবাই। বড়দিনের আগে জাপানেও সাজ রব। জনপ্রিয় গেম সুপার মারিওর আদলে সাজানো হয়েছে রাজধানী টোকিও সহ বিভিন্ন শহর। চোখ ধাঁধানো এলইডি লাইট শো থাকছে। শিশু কিশোরদের জন্য রাখা হয়েছে স্কেটিং গেমস। হিমেল হাওয়ার সঙ্গে শীতের অনুভূতি উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা। রঙিন আলো এবং বর্ণিল আলোকসজ্জায় সেজেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। দেশটির মোট জনসংখ্যার প্রায় 80%ই খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় উৎসবে পেয়েছে বাড়তি মাত্রা। রাজধানী ম্যানিলা সহ 16টি শহরে চলছে বড়দিনের প্রস্তুতি। শহর থেকে অলিগলি, রাস্তাঘাট, শপিং মল সবখানেই আলোর ঝলকানি। ক্রিসমাসের আবহে এলইডি লাইট দিয়ে তৈরি করা হয়েছে নান্দনিক সব স্থাপনা। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। আজ থেকে সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি20 আসর। দেশি ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো এমন আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর জার্সি উন্মোচনের পাশাপাশি আয়োজন করা হয় ক্যাপ্টেন্স মিট। অংশ নেওয়া 8 দলের অধিনায়ক জানায় 20 ওভারের এনসিএল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা। দেশের 7 বিভাগের সঙ্গে 7 টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা মেট্রো ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এনসিএলের সব ম্যাচ। আয়োজকরা বলছেন, বিপিএলের পর টি20তে উন্নতির জন্য শুধুমাত্র লোকাল ক্রিকেটারদের নিয়ে এনসিএলের এই ফরম্যাট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ও সিলেট বিভাগ, যার ফাইনাল হবে 24 ডিসেম্বর। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। সচিব পর্যায়ের বৈঠকে ভারতকে স্পষ্ট ও জোরালো বার্তা বাংলাদেশের, নতুন কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু। আমার মনে হয় এটা শো, কারণ ভারতের মতো একটা হেজিমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির 3 সংগঠনের ঢাকা টু আখাউড়া লং মার্চ আজ, পথে পথে জনসভা। চোদ্দ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি, ঐক্যমতের সরকার না হলে ভাগ্য বদলাবে না জনগণের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon।
এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv